হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বিধানসভা নির্বাচনের আগে গোটা মাসব্যাপী আবার জিতবে বাংলা কর্মসূচি তৃণমূলে। শনিবার আলিপুরদুয়ারের সভা থেকে চা শ্রমিকদের দৈনিক মজুরি নিয়ে বড় ঘোষণা করলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজিন্নুর। শনিবার দিল্লির 24 নম্বর আকবর রোডে কংগ্রেস দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে পুরনো দলে যোগ দিলেন তিনি। এগরা পুরসভার পুরপ্রধান স্বপন নায়েক গ্রেফতার। নিজের বাড়ি থেকে গ্রেফতার স্বপন নায়েক। এগরা 1 নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার। রণসংকল্প সভার কর্মসূচি নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন অভিষেক। 6 জানুয়ারি বীরভূমে সভা তার। সেদিন বাংলাদেশ থেকে ফেরা সোনালীর সঙ্গে হতে পারে সাক্ষাৎ। বছরের শুরুতেই বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে 2 জায়গায় 2টি জনসভা করবেন প্রধানমন্ত্রী মোদী। আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। এবছর মেলা উপলক্ষে ইএমইউ এবং মেলা স্পেশাল ট্রেন মিলিয়ে 33 জোড়া ট্রেন চালানোর ঘোষণা রেলের তরফে। বাদ দিতেই হবে মুস্তাফিজুরকে। বিতর্কের মাঝে কেকেআরকে স্পষ্ট জানিয়ে দিল বিসিসিআই। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজিন্নুর। শনিবার দিল্লির 24 নম্বর আকবর রোডে কংগ্রেস দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে পুরনো দলে যোগ দিলেন তিনি। কংগ্রেস থেকে তৃণমূলে গিয়েছিলেন 2019 সালের জানুয়ারি মাসে। 7 বছর পর সেই জানুয়ারি মাসেই তৃণমূল থেকে কংগ্রেসে ফিরলেন রাজ্যসভার সাংসদ মৌসম নূর। শনিবার তিনি দিল্লির 24 নম্বর আকবর রোডে কংগ্রেস দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে পুরনো দলে যোগ দিলেন। মৌসমের যোগদান কর্মসূচিতে দিল্লিতে উপস্থিত ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং মালদা উত্তরের কংগ্রেস সাংসদ তথা সম্পর্কে মৌসমের দাদা ঈশা খান চৌধুরী। মৌসম কংগ্রেসে ফিরে আসার পর সাংবাদিক বৈঠকে ঈশা বলেন, ওর রক্তে কংগ্রেস রয়েছে। অন্য দলে যাওয়ার ফলে আমাদের পরিবারের মধ্যেও বিভাজন তৈরি হয়েছিল। আজকে সেই সব বিভাজন ঘুচে গেল। মৌসমকে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়ানোর নেপথ্যে ছিলেন শুভেন্দু অধিকারী। 7 বছর আগে শুভেন্দুই ছিলেন মালদা মুর্শিদাবাদে তৃণমূলের পর্যবেক্ষক। তিনি মৌসমকে নিয়ে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করাতে নিয়ে গিয়েছিলেন। তখন অবশ্য শুভেন্দু তৃণমূলেই ছিলেন। ইতিমধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফাপত্র পাঠিয়েছেন মৌসম। তিনি জানিয়েছেন রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দেবেন। আগামী সোমবার রাজ্যসভার চেয়ারম্যানের দপ্তরে সেই চিঠি জমা দিতে যাবেন তিনি। রাজ্যসভায় মৌসুমের মেয়াদ আর মাত্র কয়েক মাস, কিন্তু তার আগেই সেই পদ ছেড়ে দিতে চলেছেন তিনি। তিনি বলেন, আমি বরকত সাহেবের পরিবারের সদস্য, তার ঐতিহ্য বহন করছি। পারিবারিকভাবেই আমরা কথা বলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে কংগ্রেসে ফিরব। তবে তৃণমূল নিয়ে কোনো রকম নেতিবাচক মন্তব্য করেননি মৌসম। তিনি বলেন, আমি কয়েক বছর আগে তৃণমূলে গিয়েছিলাম, তবে তৃণমূলও আমাকে কাজ করার সুযোগ দিয়েছিল। আমাকে রাজ্যসভার সাংসদ করেছিল, জেলা সভাপতির দায়িত্ব দিয়েছিল। কংগ্রেস দপ্তরের সাংবাদিক বৈঠকেও মুখ্যমন্ত্রী সম্পর্কে বলতে গিয়ে আমাদের নেত্রী বলে সম্বোধন করেছেন মৌসম। মৌসমের রাজনীতির মূল জায়গা মালদা। তার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যাওয়ার ফলে কি মালদায় ধাক্কা খাবে শাসক দল? রাজ্যসভার সাংসদের কংগ্রেসে যোগদান নিয়ে তৃণমূলের মুখপাত্ররা জানিয়ে দিচ্ছেন, দলের তরফে কোনো ধরনের প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। ঘটনাচক্রে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের কর্মসূচি শেষ করে ফিরছেন, সেই সময় মালদায় তৃণমূলে ভাঙন ধরল। মৌসুমের কংগ্রেসে যোগদানের ঘটনায় স্তম্ভিত তৃণমূলের অনেকে। বিধানসভা ভোটে কংগ্রেস পশ্চিমবঙ্গে বামেদের সঙ্গে জোট করবে নাকি এককভাবে লড়াই করবে তা এখনো স্পষ্ট নয়, কিন্তু মৌসুমের চোখে রাজ্য রাজনীতিতে মূল বিরোধীকে। তৃণমূল থেকে কংগ্রেসে যাওয়া নেত্রী বলেন যে দল কংগ্রেসের বিরুদ্ধে লড়বে তারা বিরোধী, তবে সার্বিকভাবে কংগ্রেসের কাছে প্রধান বিরোধী দলের নাম বিজেপি।
তৃণমূল ছেড়ে কংগ্রেসে গেলেও মৌসুম স্পষ্ট করে দিয়েছেন তার চোখে প্রধান বিরোধী পদ্ম শিবিরই। হাই নিউজ নেটওয়ার্ক। চলতি বছরই বাংলায় বিধানসভা নির্বাচন। উত্তরবঙ্গে এবার ভালো ফলের জন্য আরও জোর দিচ্ছে তৃণমূল। শনিবার আলিপুরদুয়ারে গিয়ে আসন্ন ভোটে বিজেপিকে আনম্যাপ করে দেওয়ার ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি বছরই বাংলায় বিধানসভা নির্বাচন। উত্তরবঙ্গে এবার ভালো ফলের জন্য আরও জোর দিচ্ছে শাসক দল। শনিবার আলিপুরদুয়ারে গিয়ে আসন্ন ভোটে বিজেপিকে আনম্যাপ করে দেওয়ার ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, এক দেশ এক ভোটের যে চক্রান্ত করা হচ্ছে তা তিনি হতে দেবেন না, মানে দেবেনই না। চা বাগান শ্রমিকদের নিয়ে জনসভায় অভিষেক বললেন, আসন্ন নির্বাচনে আলিপুরদুয়ারকেই অগ্রণী ভূমিকা নিতে হবে। অভিষেকের কথায় এবার 5-5 আসন জয়ের লক্ষ্য স্থির করতে হবে এবং 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে পুরোপুরি আনম্যাপ করে দিতে হবে। তার দাবি, এবার আলিপুরদুয়ারের পক্ষ থেকে প্রতিদান দেওয়ার সময় এসেছে। অভিষেকের কথায়, বিজেপি এখন এসআইআর করে আপনার ভোটাধিকার কেড়ে নিচ্ছে। কাল মানুষের যাতে বাড়ি থেকে বেরোতে না পারেন তারও ব্যবস্থা করবে। এদের ছেড়ে দিলে চলবে না। বিজেপি এখন এক দেশ এক ভোটের দিকে এগোচ্ছে, তখন ভোটারদের আর কিছুই বলা থাকবে না। অভিষেক জানান, তিনি কোনোভাবে এক দেশ এক ভোট করতে দেবেন না। বস্তুত বিরোধীদের আপত্তির মাঝেই 2024 সালের ডিসেম্বরে লোকসভায় এক দেশ এক ভোট সংক্রান্ত বিল পাশ করেছিল কেন্দ্র। অভিষেক বলেন, এই বিজেপিকে আটকাতে আলিপুরদুয়ারের 450টি বুথের প্রত্যেকটিতেই তৃণমূলকে জয়ী করতেই হবে। তবে বিজেপিকে উপযুক্ত শিক্ষা দেওয়া সম্ভব হবে। তৃণমূল সাংসদের অভিযোগ, বিজেপি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে এবং বাংলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ করার পরিকল্পনাও করা হয়েছিল। শনিবার শুধু বক্তব্য রেখে মঞ্চ ছেড়ে যাওয়ার পথে হাঁটলেন না অভিষেক, উল্টে তিনি সরাসরি জনতার কথাই শুনতে চাইলেন। সভাস্থলে উপস্থিত মানুষদের কাছ থেকে লিখিত আকারে অভিযোগ ও সমস্যার কথা নেওয়া হয়। সেই কাগজ হাতে নিয়ে একে একে পড়ে সমস্যার সমাধানের চেষ্টা করেন তিনি। অভিষেক স্পষ্ট করে জানান, একতরফা বক্তৃতায় তিনি বিশ্বাসী নন। সভা থেকে তিনি বলেন, মানুষ প্রশ্ন তুলবেন আর তিনি সীমিত সময়ের মধ্যেই সেই সমস্যাগুলির সমাধানে উদ্যোগ নেবেন। জনসংযোগের এই নতুন ধরনের সভায় উপস্থিত মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলেন তিনি। বিজেপি সাংসদদের কড়া ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল নেতা। সভা থেকে তিনি বলেন, বিজেপির সাংসদ আর সাপের মধ্যে কোনো তফাৎ নেই। সাপ যেমন পোষ মানে না, তেমনি বিজেপির প্রতিনিধিরাও মানুষের উপকার করে না, শেষ পর্যন্ত ক্ষতি করে। তার বক্তব্য, যতই যত্ন করা হোক না কেন তারা বিশ্বাসঘাতকতাই করবে। এই প্রসঙ্গেই ভোটারদের সতর্ক করে তিনি আবেদন জানিয়েছেন, এবার যেন ভুল করে এমন কাউকে সুযোগ দেওয়া না হয়, বরং তৃণমূলকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি নিজের দায়বদ্ধতার কথাও তুলে ধরে তিনি বলেন, যদি তৃণমূল মানুষের জন্য কাজ করতে ব্যর্থ হয় তবে পরবর্তী নির্বাচনে জনগণ চাইলে তাদের সরিয়ে দিতে পারেন। হাই নিউজ নেটওয়ার্ক। বিধানসভা নির্বাচনের আগে গোটা মাসব্যাপী আবার জিতবে বাংলা কর্মসূচি নিয়েছে তৃণমূল। সেই কর্মসূচির অংশ হিসেবে জেলায় জেলায় রণসংকল্প সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার আলিপুরদুয়ারের সভা থেকে চা শ্রমিকদের দৈনিক মজুরি নিয়ে বড় ঘোষণা করলেন ডায়মন্ড হারবারের সাংসদ। বঙ্গ নির্বাচনের বাকি আর কটা মাস, তার আগে গোটা মাসব্যাপী আবার জিতবে বাংলা কর্মসূচি নিয়েছে তৃণমূল। সেই কর্মসূচির অংশ হিসেবেই জেলায় জেলায় রণসংকল্প সভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই মতোই শনিবার আলিপুরদুয়ারে সভা করেন তিনি। আর সেই সভা থেকেই চা শ্রমিকদের দৈনিক মজুরি নিয়ে বড় ঘোষণা করলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তার কথায়, আমি কথা দিচ্ছি, চতুর্থবার দিদির সরকার হলে আমার প্রথম দৃষ্টি থাকবে আলিপুরদুয়ার। কমপক্ষে চা বাগানে 300 টাকা দৈনিক মজুরি করার চেষ্টা করব। এদিন আলিপুরদুয়ারের সভা থেকে এসআইআর সহ একাধিক ইস্যুতে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, চা বাগান অধিগ্রহণের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজ্ঞপ্তি দিয়েও পরে বাতিল করেন। আমরা মিথ্যা বলি না, কথা দিলে কথা রাখি।
বিজেপির মতো মিথ্যে প্রতিশ্রুতি দেয় না কেন্দ্র। এই বিষয়ে বিজেপি সাংসদকেও আক্রমণ শানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, মনোজ টিগ্গাকে কখনো আন্দোলন করতে দেখেছেন? একটাও চিঠি লিখেছিলেন? সংসদে প্রশ্ন করতে দেখেছেন? বিজেপি সাংসদ ও কালসাপ দুটোই এক। এদিন সভার মাঝে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনেন অভিষেক। সেখানে তাকে চা শ্রমিকদের মজুরি নিয়ে একজন প্রশ্ন করেন। সেই প্রসঙ্গে সাংসদ বলেন, 2011 সালে আমাদের সরকার প্রথমবার ক্ষমতায় আসার সময় 67 টাকা দৈনিক মজুরি ছিল চা শ্রমিকদের। অনেক লড়াই করেছি, 250 টাকা হয়েছে। এর আগে যখন এসেছিলাম 232 টাকা ছিল। তবে এখন 250 টাকায় সংসার চলে না মেনে নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যেভাবে আলু, সবজি, পোশাক, জুতো, বাড়ি তৈরির সরঞ্জামের দাম বাড়ছে তাতে সম্ভব নয়। আমি কথা দিচ্ছি, চতুর্থবার মমতার সরকার ক্ষমতায় আসলে প্রথমেই গুরুত্ব দেওয়া হবে আলিপুরদুয়ারে। একটা ত্রিপাক্ষিক বৈঠক করব, তাতে বাগান মালিক, কারখানা কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের প্রতিনিধিরা থাকবেন। সেই বৈঠকে চা বাগানে শ্রমিকদের দৈনিক মজুরি 300 টাকা করার আশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো খেলার খবরে। বাদ দিতেই হবে মুস্তাফিজুরকে। বিতর্কের মাঝে কেকেআরকে স্পষ্ট জানিয়ে দিল বিসিসিআই। তবে বিসিসিআই এটাও তাদের বলেছে, যদি তারা কোনো বিকল্প প্লেয়ার চায় তাহলে বোর্ড সেটার অনুমতি দেবে। বাদ দিতেই হবে মুস্তাফিজুর রহমানকে। সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিল বিসিসিআই। বোর্ড সচিব দেবজিৎ শইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন যে বিসিসিআই থেকে কলকাতা নাইট রাইডার্সকে জানানো হয়েছে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে, বদলে অন্য কোনো প্লেয়ারকে চাইলে তারা নিতে পারে। ওপার বাংলার মৌলবাদীদের আগ্রাসন আর ধর্মের নামে হানাহানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘুরা, জানিয়ে ক্ষুব্ধ ক্রিকেট প্রেমীদের একাংশ। এবছর রেকর্ড 9.2 কোটি টাকায় বাংলাদেশের অন্যতম সেরা পেসারকে দলে নিয়েছে নাইটরা। কিন্তু মুস্তাফিজুরকে খেলানোয় প্রবল আপত্তি হিন্দুত্ববাদী দলগুলির। এই নিয়ে তীব্র বিতর্ক চলছে ক্ষুব্ধ ক্রিকেট প্রেমীদের একাংশ। নাইট মালিক শাহরুখ খানকে দেশদ্রোহী বেইমানও বলা হচ্ছে। বিসিসিআইয়ের এক সূত্র প্রাথমিকভাবে জানিয়েছে বিষয়টা বোর্ডের হাতে নেই, কারণ বাংলাদেশিরা আইপিএলে খেলতে পারবে না। সেই বিষয়ে সরকারের তরফ থেকে কোনো নির্দেশিকা আসেনি। এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি মুস্তাফিজুরই। এবার নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল বোর্ড। দেবজিৎ শইকিয়া স্পষ্ট করে বলেছেন, সাম্প্রতিক পরিস্থিতিতে বিসিসিআই থেকে কেকেআরকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে। তবে বিসিসিআই এটাও তাদের বলেছে, যদি তারা কোনো বিকল্প প্লেয়ার চায় তাহলে বোর্ড সেটার অনুমতি দেবে। হাই নিউজ নেটওয়ার্ক। পুর নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই। 24 সালে এই মামলায় প্রথম চার্জশিট দিয়েছিল সিবিআই। নিয়োগ দুর্নীতিতে কিভাবে টাকা লেনদেন হতো সেই চার্জশিটে তার হদিশ দিয়েছিল তারা। পাশাপাশি কিভাবে চাকরি পাওয়া যেত তাও উল্লেখ করা হয়েছিল। পুর নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই। সেই চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে অয়নশীলের সংস্থা এবিএস ইনফোসেন, আইএএস জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের। তাছাড়া চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে উত্তর ও দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর সহ 8টি পৌরসভায় 600-র বেশি বেআইনি চাকরি হয়েছে। এই দুর্নীতির সময় ডিএলবি বিভাগের ডিরেক্টর ছিলেন জ্যোতিষ্মান। প্রসঙ্গত, দক্ষিণ দমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু গোপাল রায়ের বিরুদ্ধে আগেই চার্জশিট পেশ করা হয়েছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর সূত্র অনুযায়ী এই দুর্নীতির সঙ্গে যুক্ত তালিকায় উঠে আসে বেশ কয়েকজন রাজনৈতিক নেতা-নেত্রীর ঘনিষ্ঠ ব্যক্তির নাম। তারপরই পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে চার্জশিট দাখিলের প্রস্তুতি শুরু করে সিবিআই। তদন্তকারীরা মনেই করেছিলেন প্রভাবশালীদের ভূমিকা এবং জিজ্ঞাসাবাদের জন্য তথ্য চার্জশিটে জায়গা পেতে পারে। প্রসঙ্গত, স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরেই প্রথমে ব্যবসায়ী অয়নশীলকে গ্রেফতার করেছিল সিবিআই।
পরবর্তীতে তার সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একাধিক ওএমআর শিট ও উত্তরপত্র। সেখান থেকেই পৌরসভা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের ইঙ্গিত মেলে। জানা যায়, পৌরসভায় নিয়োগ পরীক্ষায় ওএমআর সংক্রান্ত দায়িত্ব ছিল অয়নের সংস্থার উপরই। তদন্তে নেমে এই সূত্র ধরেই একের পর এক অভিযুক্তকে গ্রেপ্তার করে সিবিআই। 24 সালে এই মামলায় প্রথম চার্জশিট দিয়েছিল সিবিআই। নিয়োগ দুর্নীতিতে কিভাবে টাকা লেনদেন হতো সেই চার্জশিটে তার হদিশ দিয়েছিল তারা। পাশাপাশি কিভাবে চাকরি পাওয়া যেত তাও উল্লেখ করা হয়েছিল। সিবিআই চার্জশিটে দাবি করেছিল, অয়নের 2 এজেন্টের মাধ্যমে বেশ কয়েকজন চাকরি পেয়েছিলেন। তাদের প্রত্যেকের কাছ থেকে গড়ে 50,000 টাকা করে কমিশন নিয়েছিলেন অয়নের এজেন্টরা। সেই সময় বলা হয়েছিল, অয়নের মাধ্যমে কলকাতা সহ 16টি পৌরসভায় নিয়ম বহির্ভূতভাবে অনেকে চাকরি পেয়েছেন। চার্জশিটে শ্রমিক চৌধুরী নামে এক এজেন্টের কথা জানায় সিবিআই। সিবিআই এর তদন্তে দাবি করা হয়, অয়নশীলের ঘনিষ্ঠ বন্ধু ও এজেন্ট শ্রমিকের মাধ্যমে 10 থেকে 12 জন চাকরি প্রার্থী বিভিন্ন পৌরসভায় নিয়োগ পেয়েছিলেন। পাশাপাশি দেবেশ চক্রবর্তী ওরফে কানুদা নামে আরও এক এজেন্টের নাম উঠে এসেছে, যার মাধ্যমে অন্তত 14 জন প্রার্থী অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠছে। তদন্তকারীদের মতে, প্রত্যেক চাকরি প্রার্থীর কাছ থেকে অয়নের এজেন্টরা 50,000 টাকা করে আদায় করেছিলেন। এখানেই শেষ নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি ছিল, পৌরসভা নিয়োগ প্রক্রিয়ায় মোট 1829 জন বেআইনিভাবে চাকরি পেয়েছেন। এই বিপুল সংখ্যক নিয়োগের প্রত্যেকটি ক্ষেত্রই ছিল সিবিআই এর নজরদারিতে। হাই নিউজ নেটওয়ার্ক। এগরা পুরসভার পুরপ্রধান স্বপন নায়েক গ্রেফতার। পুরপ্রধানকে গ্রেফতার করল এগরা থানার পুলিশ। নিজের বাড়ি থেকেই গ্রেফতার স্বপন নায়েক। এগরা 1 নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার। বেআইনিভাবে সরকারি জায়গা ঘনিষ্ঠ একজনকে লিজ পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। টাকা নয় ছয়ের একাধিক অভিযোগও। গ্রেফতার এগরা পৌরসভার চেয়ারম্যান। শুক্রবার রাতে কলকাতা থেকে পৌরপ্রধান স্বপন নায়েককে গ্রেফতার করে পুলিশ। জমি অবৈধভাবে হস্তান্তরের অভিযোগ রয়েছে পৌরপ্রধানের বিরুদ্ধে। পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, এগরার 1 নম্বর খতিয়ানের জায়গা অবৈধভাবে হস্তান্তর করার জন্য চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ধৃত পৌরপ্রধানকে আদালতে হাজির করা হয়। কেন গ্রেফতার হলেন এগরা পৌরসভার পৌরপ্রধান? জানা গিয়েছে, এগরা পৌরসভার এলাকায় 1 নম্বর খতিয়ানের জায়গা বেআইনিভাবে হস্তান্তর করেছেন চেয়ারম্যান। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সেই ভিত্তিতে 20 ডিসেম্বর এগরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ উঠছে, স্বপনবাবু পৌরপ্রধান থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে মূল্যবান সরকারি জমি নামমাত্র মূল্যে নির্দিষ্ট কিছু ব্যক্তির হাতে হস্তান্তর করেছেন। এর ফলে সরকারের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, তদন্তের স্বার্থে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। উল্লেখ্য, এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়েককে চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেয় রাজ্য তৃণমূল নেতৃত্ব। কিন্তু দলীয় নির্দেশ উপেক্ষা করে চেয়ারম্যানের পদ আঁকড়ে থেকেছেন স্বপন নায়েক। পরবর্তীকালে চেয়ারম্যানের বিরুদ্ধে তৃণমূলের 6 জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনেন। স্বপনের বিরুদ্ধে অভিযোগ ওঠে, নিজের চেয়ার বাঁচানোর জন্য বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন তিনি। আস্থা ভোটের দিন স্বপন নায়েক রাতের অন্ধকারে অবৈধভাবে বহিরাগতদের নিয়ে পৌর অফিসে প্রবেশ করেন বলে অভিযোগ তোলে তৃণমূলের বাকি কাউন্সিলররা, যার ফলে ভোটাভুটি স্থগিত হয়। এরপর থেকেই এগরা শহরে কখনো পৌর প্রধানের পক্ষে আবার কখনো বিপক্ষে পোস্টার ব্যানার করতে দেখা গিয়েছে। তার মাঝেই গত 20 ডিসেম্বর এগরার ভূমি ও ভূমি সংস্কারের পক্ষ থেকে 1 নম্বর খতিয়ানের জায়গা বেআইনিভাবে হস্তান্তর করা হয়েছে বলে এগরা থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তারপরই এই গ্রেফতার। হাই নিউজ নেটওয়ার্ক। রণসংকল্প সভার কর্মসূচি নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 6 জানুয়ারি বীরভূমের সভা। সেদিন বাংলাদেশ থেকে ফেরা সোনালীর সঙ্গেও হতে পারে সাক্ষাৎ।
বছরের শুরু থেকেই রণংদেহী মেজাজে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রণসংকল্প সভার কর্মসূচি নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন তিনি। 6 তারিখ রামপুরহাটে সভা তার। আর সেই দিনই দেখা করতে পারেন বাংলাদেশ থেকে ফেরা সোনালী বিবির সঙ্গে। বাংলাদেশে বলে দাগিয়ে অন্তঃসত্ত্বা সোনালী বিবি ও তার পরিবারকে বাংলাদেশে পুশব্যাক করে দিল্লি পুলিশ। পরে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশে সোনালী ও সন্তানকে ফিরিয়ে আনা হয় দেশে। সেই সোনালী বিবির সঙ্গেই দেখা করবেন বলে আগেই জানিয়েছিলেন অভিষেক। তৃণমূল সূত্রের খবর, 6 তারিখ তিনি দেখা করবেন সোনালীর সঙ্গে। জানা যাচ্ছে, অভিষেকের সভার আগের দিন অর্থাৎ 5ই জানুয়ারি অন্তঃসত্ত্বা সোনালী বিবি রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হবেন। সভার দিন অর্থাৎ 6 জানুয়ারি সোনালীর সন্তান প্রসব হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃণমূল সূত্রের খবর, সন্তান কোলে থাকা সোনালীর সঙ্গে সাক্ষাৎ করবেন অভিষেক। যদিও তৃণমূলের জেলা কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, এমনও চূড়ান্ত সফরসূচি কিছু আসেনি। সোনালী বলেন, আমার স্বামী সহ 4 জন এখনও কেন্দ্রের চক্রান্তে বাংলাদেশে আটকে রয়েছে। অভিষেক বাবু এলে তাদের ফিরিয়ে আনার আবেদন জানাবো। 6 জানুয়ারি রামপুরহাটের বিনোদপুরের মাঠে জনসভায় আসবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুক্রবার সেই মাঠ পরিদর্শন করেন তৃণমূলের নেতা এবং পুলিশ প্রশাসনের কর্তারা। হাই নিউজ নেটওয়ার্ক। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ যতই এগোচ্ছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ উঠছে তত বেশি। এনুমারেশন ফর্ম বিলি ও জমা নেওয়ার সময় অনিয়মের অভিযোগ ওঠে 2 ইআরও, 2 AERO ও 1 ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে। এদের বিরুদ্ধে এফআইআর করতে জেলা শাসকদের নির্দেশ দিল নির্বাচন কমিশন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ যতই এগোচ্ছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ উঠছে তত বেশি। এনুমারেশন ফর্ম বিলি ও জমা নেওয়ার সময় অনিয়মের অভিযোগ ওঠায় 2 ইআরও, 2 AERO, 1 ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এদের বিরুদ্ধে এফআইআর করতে জেলা শাসকদের নির্দেশ দিল এবার নির্বাচন কমিশন। পুরুলিয়ার পাড়াতে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে এফআইআর করার পাল্টা হিসেবে এই নির্দেশ বলে মনে করছে রাজনৈতিক মহল। এসআইআরকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সৌজন্যে রাজ্য জুড়ে রীতিমতো অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। সময় মতো শুনানি কেন্দ্রে পৌঁছাতে পারবেন কিনা সেই আতঙ্কে মৃত্যু হয়েছিল পাড়া থানা এলাকার বৃদ্ধ দুর্জন মাঝির। এই মৃত্যুর প্রতিবাদ জানিয়ে পুরুলিয়ার পাড়া থানায় জ্ঞানেশ কুমার ও মনোজ আগরওয়ালের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তৃণমূল। পাল্টায় এবার রীতিমতো দাঁত নখ বার করল নির্বাচন কমিশন। এসআইআরের কাজে অনিয়মের অভিযোগ উঠেছিল 5 রাজ্য সরকারি কর্মীর বিরুদ্ধে। এদের মধ্যে 2 জন বারুইপুর এবং 3 জন পূর্ব মেদিনীপুরের ময়নার। এই 5 রাজ্য সরকারি কর্মচারীর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হল জেলা শাসকদের। দ্রুত এফআইআর করে রিপোর্ট পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে ভোটার তালিকা সংশোধনের কাজ সরেজমিনে খতিয়ে দেখতে আগামী সপ্তাহে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান যাচ্ছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। হাওড়া জেলা পরিষদের সহ সভাপতি অজয় ভট্টাচার্যের পর এবার এসআইআর এর শুনানিতে ডাক পেয়েছেন দক্ষিণ হাওড়া তৃণমূল বিধায়ক নন্দিতা চৌধুরী। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর নথি যাচাইয়ের জেরে রাজ্য জুড়ে বহু ভোটারকে শুনানিতে হাজির হতে হচ্ছে। এই তালিকায় বাদ পড়ছে না জনপ্রতিনিধিরাও। সেই তালিকায় এবার নাম উঠল দক্ষিণ হাওড়ার বিধায়ক নন্দিতা চৌধুরীর। জানা গিয়েছে, আগামী 4 জানুয়ারি বিধায়ককে হাওড়া ময়দানে একটি এসআইআর শুনানি কেন্দ্রেও ডাকা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। আর প্রয়োজন নেই 13 নথির। সংশ্লিষ্ট জেলা শাসকের অনুমোদন ক্রমে এসআইআর শুনানিতে কোনো নথি না দেখিয়েই নতুন ভোটার তালিকায় নাম উঠে যাবে 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকা 3 আদিম জনজাতির। আর প্রয়োজন নেই 13টি নথির। সংশ্লিষ্ট জেলা শাসকের অনুমোদন ক্রমে এসআইআর শুনানিতে কোনো নথি না দেখিয়েই নতুন ভোটার তালিকায় নাম উঠে যাবে 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকা আদিম জনজাতি বীরহোর, টোটো ও লোধা শবর থেকে খেরিয়া শবরদের। নির্বাচন কমিশনের এই নয়া নির্দেশে এই উপজাতিদের নাম বাসস্থানের তালিকা সংশ্লিষ্ট ব্লকের বিডিওদের কাছে তলব করেছেন জেলা শাসকরা।
আর এই কাজ করতে গিয়ে ওই জনজাতির যে সকল সদস্যের তপশিলি উপজাতি শংসাপত্র নেই সেই কাজও করে দেবে প্রশাসন। 14 ফেব্রুয়ারি নতুন ভোটার তালিকা প্রকাশিত হবে। কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত পিভিটিসি বা পার্টিকুলারলি ভার্নারেবল ট্রাইবাল গ্রুপে রয়েছে এই বীরহোর ও টোটো জনজাতি, যারা ক্রমশ লুপ্তপ্রায়। এছাড়া ওই এলাকার আরও কয়েকটি জায়গায় কয়েকটি পরিবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের জনসংখ্যা প্রায় 1700। তবে বীরহোরদের সংখ্যা আরও কম, প্রায় 3 শতাধিক। ওই সংখ্যার মধ্যে 2024 সালে লোকসভা নির্বাচন অনুযায়ী 18-র ঊর্ধ্বে ছিলেন 181 জন। তাদের সকলকেই পুরুলিয়া জেলা প্রশাসন ভোটার তালিকায় নিয়ে এসে বুথমুখী করতে পেরেছিল, যা পুরুলিয়া জেলা প্রশাসনের কাছে ছিল বড়সড় চ্যালেঞ্জ। হাই নিউজ নেটওয়ার্ক। এবার নজর রাখছি আবহাওয়ার খবরে। জাঁকিয়ে বসেছিল শীত, তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আপাতত কিছুটা বাড়বে তাপমাত্রা। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে পারদ ধীরে ধীরে চড়বে, শীত তীব্র হওয়ার সম্ভাবনা কম। সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে, পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। জানুয়ারির শুরুতেই শীতের ছন্দপতন। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে দক্ষিণবঙ্গে সামান্য বাড়ল তাপমাত্রা। জারি থাকবে ঘন কুয়াশার দাপটও। সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে, পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। শনি ও রবিবার দক্ষিণবঙ্গে ঊর্ধ্ব তাপমাত্রা, তারপর 2-3 দিন একই রকম থাকবে আবহাওয়া। কলকাতায় 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় 10 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকতে পারে তাপমাত্রা। আগামী সপ্তাহের মাঝামাঝি ফের পাড়া পতনের আশঙ্কা। বুধ ও বৃহস্পতিবার 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে পারে জম্মু কাশ্মীর সহ উত্তর পশ্চিম ভারতে। আবার উত্তর পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলির উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে। কুয়াশার ঘনঘটা বাড়বে রাজ্যে, বিশেষত কলকাতা সহ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় কুয়াশার দাপট থাকবে। একদিকে উত্তরবঙ্গে দার্জিলিং সহ 4 জেলায় বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিংয়ের পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা। সান্দাকফু, ঘুম, ধোত্রে, মানেভঞ্জন, চটকপুরের মতো উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং সহ পার্বত্য এলাকার তাপমাত্রা সর্বনিম্ন 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপরের দিকে 5 জেলার তাপমাত্রা 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদা ও সংলগ্ন জেলায় অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। সোমবার থেকে কমবে তাপমাত্রা, 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। ঘন কুয়াশার দাপটও বজায় থাকবে। শনিবার ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশায় মুখ ঢাকতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক নিরপেক্ষ।